লেকচার 2 তে আজকে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে ফান্ডিং কাজ করে। লেকচার 1-এ আমরা যে ব্যাপারগুলো দেখেছি যে একটা সিম্পল বিজনেস কিভাবে কাজ করে, একটা সিম্পল বিজনেসের ব্যালেন্স শিট বলেন বা টালি খাতা বলেন আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, এবং সিম্পল ফান্ডিং কিভাবে কাজ করে। যে আপনি নিজের টাকা দিয়ে যদি একটা বিজনেস শুরু করেন, নিজের টাকা দিয়ে, অথবা আপনার কোনো বন্ধুর কাছ থেকে ধার নিয়ে, অথবা আপনার কোনো বন্ধুকে অল্প কিছু শেয়ার দিয়ে, এই সিম্পল ফান্ডিং প্রসেসটা আমরা লেকচার 1-এ দেখেছি। এবং এই সিম্পল ফান্ডিং প্রসেসের মাধ্যমে আমরা কিভাবে ব্যালেন্স শিট ক্রিয়েট করতে পারি, এই জিনিসটা আমরা লেকচার 1-এ দেখেছি। সো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে প্রপার ফান্ডিং গেমটা বা ফান্ডিং ইকোসিস্টেম কিভাবে কাজ করে। ফান্ডিং ইকোসিস্টেম, শেয়ার বাজারের মূল উদ্দেশ্য কি, এটা আমরা লেকচার 1-এ একটু বলার চেষ্টা করেছি। শেয়ার বাজারে আমরা ফান্ড করি বিভিন্ন কোম্পানিকে, এবং তার বিনিময়ে কোম্পানি আমাদের তাদের কোম্পানির শেয়ার দেয় এবং আমরা ওই কোম্পানির পার্টনার হয়ে যাই। এটা হচ্ছে শেয়ার বাজারের মূল উদ্দেশ্য, শেয়ার বাজারের মূল লক্ষ্য। এখন এই শেয়ার বাজারের আগে কিন্তু একটা পুরো ইকোসিস্টেম আছে, যে আপনি নিজে ফান্ড করতেছেন, তারপরে আপনার আরো টাকার প্রয়োজন, আপনি এখন কোম্পানিকে আরো বড় করবেন, আরো কেউ ফান্ড করতেছে, তারপরে আরো কেউ ফান্ড করবে, আস্তে আস্তে আইপিও, আস্তে আস্তে শেয়ার বাজার। তো এই ফুল ইকোসিস্টেমটা আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রথমে আসে বুটস্ট্র্যাপ। ফান্ডিং ইকোসিস্টেম। তো ফান্ডিং ইকোসিস্টেমের মধ্যে প্রথমে যে ব্যাপারটা আসে সেটা হলো বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ হচ্ছে আপনি নিজের পকেট থেকে যখন কোম্পানিতে টাকা ইনভেস্ট করেন, এটাই হচ্ছে বুটস্ট্র্যাপ। আপনি এখনো কারো কাছ থেকে কোনো টাকা নেন নাই। তারপরে আসে সিড। সিড মানে কি? সিড মানে হচ্ছে বীজ, মানে আপনার কোম্পানির কেবলই বীজ বপন হয়েছে, এই মুহূর্তে আপনি যার কাছ থেকে টাকা নেবেন সেটাই হচ্ছে সিড ফান্ডিং। আপনি এটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হতে পারে, আপনার কোনো আত্মীয় স্বজন হতে পারে, অথবা আপনার এলাকার এমন কেউ যে মোটামুটি যার একটু টাকা পয়সা আছে, সে চাচ্ছে কোনো একটা ব্যবসায় ইনভেস্ট করতে, আপনার উপর তার বিশ্বাস আছে। তো সে যখন আপনার ব্যবসার প্রথম দিকে ইনভেস্ট করবে, মানে আপনি বীজ বপন করা অবস্থায় যখন উনি ইনভেস্ট করবেন, এটা হচ্ছে সিড সিড ইনভেস্টিং। সো বুট স্ট্র্যাপ বা নিজের পকেট থেকে, একটা ব্যাপার সবসময় মনে রাখবেন, আপনি চাইলে শুধুমাত্র বুট স্ট্র্যাপের মাধ্যমে আপনি কিন্তু আপনার ব্যবসা সারা জীবন রান করতে পারেন। কিন্তু আইপিওতে যাওয়ার জন্য একটা ব্যবসার যথেষ্ট পরিমাণ বড় হতে হয়। একটা ব্যবসা যথেষ্ট পরিমাণ যখন সফল হয়, এবং একটা ব্যবসার যখন অনেক গ্রোথ দরকার হয়, অনেক বেশি টাকার দরকার হয়, তখনই ওই ব্যবসাটা কিন্তু আইপিওতে যায়। অনেক লোকের কাছ থেকে টাকা নিয়ে এই ব্যবসা অনেক বড়ভাবে রান করার জন্য এটা আইপিও প্রসেসের প্রয়োজন হয়, বা শেয়ার মার্কেটে লিস্টিং এর প্রয়োজন হয়, যে তার শেয়ার এখন পাবলিক কিনতে পারবে এবং রেগুলেশনের মাধ্যমে। আরেকটা সিস্টেম আছে যেই সিস্টেমের মাধ্যমে পাবলিক শেয়ার কিনতে পারবে, কিন্তু ওইটার কিন্তু কোনো
প্রপার রেগুলেশন থাকে না, বাট আইপিওতে প্রপার রেগুলেশনের মাধ্যমে পাবলিক এই কোম্পানির শেয়ারটা কিনতে পারবে যখন কোম্পানির অনেক বেশি টাকার দরকার হয়। তারপরে আসে অ্যাঞ্জেল ইনভেস্টর। অ্যাঞ্জেল ইনভেস্টর কখন আসে? যখন আপনার কোম্পানি আরেকটু বড় হয়, সিট থেকে আরেকটু বড় হয়, তখন অ্যাঞ্জেল ইনভেস্টর আসে। অ্যাঞ্জেল মানে পরি বলেন বা বলেন, মানে এটা এমন একটা সময় আসে যখন আপনার কোম্পানির খুব খুব ক্রিটিক্যাল একটা সময়। আপনি সিট ফান্ডিং নিছেন, আপনার কোম্পানি শুরু হয়েছে, আপনার কোম্পানিতে মোটামুটি গ্রোথ আসতেছে, এই সময় আপনার ফান্ড দরকার, তখন আপনার কাছে আসবে অ্যাঞ্জেল ইনভেস্টর। তারপরে আসে ভেঞ্চার ক্যাপিটাল। ভেঞ্চার ক্যাপিটাল এইটা কোম্পানি মোটামুটি অনেকটা বড় হয়েছে, ওকে আমরা একটু দেখার চেষ্টা করি। এরপরে আসে আইপিও। তো বুটস্ট্র্যাপ কখন হয়? যখন আপনি আইডিয়া জেনারেট করছেন যে আপনি একটা রেস্টুরেন্ট দিবেন, এবং মোটামুটি রেস্টুরেন্টের আপনি চেয়ার টেবিল দিয়া রেস্টুরেন্টের মোটামুটি একটা দোকান ভাড়া নিয়ে আপনার রেস্টুরেন্টের আলোকসজ্জার মাধ্যমে আপনি রেস্টুরেন্টটা মোটামুটি রান করছেন, এটাকে আমরা বলি প্রোটোটাইপ। মানে মোটামুটি আপনার রেস্টুরেন্ট আপনি গুছাইছেন, এখন আপনার টাকা দরকার কেন? একটু রেস্টুরেন্টের গ্রোথ করা দরকার। আপনার মোটামুটি ধরেন যে রেস্টুরেন্টে মোটামুটি কাস্টমার শুরু হয়েছে, কিন্তু আপনার মনে হচ্ছে যে যদি আপনি আরেকটু আপনার রেস্টুরেন্টে আরেকটু ইন্টেরিয়র ডিজাইন করেন, আরেকটু ভালো কোনো শেফ আনেন বা শেফের অ্যাসিস্ট্যান্ট আনেন, অথবা আপনি যদি চেয়ার টেবিলগুলো আরেকটু বেটার চেয়ার টেবিল নিয়ে কাজ করেন, তাহলে আপনার রেস্টুরেন্টে আরেকটু ভালো গ্রোথ হতে পারে। একদম ইনিশিয়াল গ্রোথ স্টেজ, ইনিশিয়াল গ্রোথ স্টেজ। যখন আপনি মোটামুটি কাস্টমার আপনার গেইন হয়েছে, বাট কাস্টমারকে আরেকটু ইনক্রিজ করতে যান, যে আপনার দোকানে প্রতিদিন 50 জন আসে, এখন আপনি চাচ্ছেন যে প্রতিদিন 80 থেকে 100 জন আসুক। তো এই সময় আপনি এই সিড ফান্ড নেন, যে আপনি 20 লাখ টাকা দিয়ে আপনার রেস্টুরেন্ট শুরু করছেন, আর যদি 10 লাখ টাকা হয়, তাহলে আপনি মোটামুটি আপনার রেস্টুরেন্টের ইন্টেরিয়র একটু ভালো করতে পারবেন, আপনি একটু মার্কেটিং করতে পারবেন। মার্কেটিং, এখানে মার্কেটিংটা অনেক ইম্পর্টেন্ট। আপনি একটু বেটার মার্কেটিং করতে পারবেন যেন আপনার ইনিশিয়াল একটা গ্রোথ হয়। এই সময় সিড ফান্ডিং এর দরকার হয়। এখন আমরা দেখব যে কখন আমাদের অ্যাঞ্জেল ইনভেস্টরের দরকার হয়। ধরেন মোটামুটি আপনার দোকানের একটা নাম হয়েছে, আপনার দোকানের মোটামুটি এখন মানুষ জানে, যেহেতু আপনি এটার মার্কেটিং করছেন, আপনি আপনার দোকানটা ভালোভাবে সাজাইছেন, আপনার কাস্টমার মোটামুটি ডেইলি 100 জন আপনার কাস্টমার সংখ্যা। তো এখন আপনি যাবেন একজন অ্যাঞ্জেল ইনভেস্টরের কাছে। কেন অ্যাঞ্জেল ইনভেস্টরকে গিয়ে বলবেন আপনি আপনার দোকানকে স্কেল আপ করতে চান, আপনি একটা দোকান থেকে 2টা দোকান করতে চান। আপনার ঢাকায় উত্তরায় একটা দোকান আছে, উত্তরায় দোকান আছে, আপনি যাচ্ছেন এখন মিরপুরে একটা দোকান দেওয়ার জন্য, অথবা শাহবাগে একটা দোকান দেওয়ার জন্য। কারণ আপনার দোকানের মোটামুটি একটা পরিচিতি হয়েছে, আপনার ফেসবুক বা আপনার অনলাইনে একটা এক্সিস্টেন্স আছে, আপনার মোটামুটি একটা পরিচিতি হয়েছে। এখন আপনি চাচ্ছেন আপনার আরেকটা ব্রাঞ্চ খোলার জন্য, অথবা আরো 2টা ব্রাঞ্চ খোলার জন্য, মানে স্কেল করতে যাচ্ছেন। আপনি আপনার দোকানের কে স্কেল করতে যাচ্ছেন, এবং আরো কাস্টমারের সংখ্যা আরো ইনক্রিজ করতে যাচ্ছেন, আপনার দোকানের আরো বেশি মার্কেটিং করতে যাচ্ছেন, অনেক বেশি পরিচিতি বাড়াতে যাচ্ছেন। সো এখন আপনার মোটামুটি আরেকটা দোকান দিতে হবে, আপনার আরো বেশি মার্কেটিং করতে হবে। একটা দোকানের মধ্যে আপনার মোটামুটি 20 লক্ষ টাকা খরচ হয় একটা দোকান দিতে, এবং মার্কেটিং করতে আরো 10 লক্ষ, ধরেন আপনার এখন আরো 30 থেকে 30 লাখ টাকার দরকার। সো এই টাকাটা আপনি
এই টাকাটার জন্য আপনি যখন যাবেন তখন একজন অ্যাঞ্জেল ইনভেস্টরের কাছে যাবেন। অ্যাঞ্জেল ইনভেস্টর আপনাকে তখনই টাকা দিবে যখন আপনি মোটামুটি এই স্টেজগুলো পার হবেন। এই স্টেজ কি? আপনি একটা আইডিয়া জেনারেট করছেন, আপনি একটা প্রোটোটাইপ দিয়েছেন, একটা দোকান দিয়ে দেখছেন যে হ্যাঁ এই দোকান চলতেছে, তারপরে এই দোকানকে ইনিশিয়াল গ্রো করছেন। দোকানে প্রথমে 50 জন আসতো, আপনি এই দোকানকে একটু আরেকটু মার্কেটিং করছেন, আপনি দোকানের ইন্টেরিয়র উপর আরেকটু কাজ করছেন, দেখলেন যে 6 মাস পরে আপনার দোকানের 50 জন কাস্টমার থেকে 100 জন হয়েছে, বা আপনার দোকানের সেলস প্রতিদিন 5,000 ছিল, এখন ওইটা 10,000 হয়েছে। ডেইলি আপনি 10,000 টাকা সেল করেন। সো এই ধরনের যখন একটা ব্যালেন্স শিট আপনার ক্রিয়েট হবে, বা এই ধরনের যখন একটা আপনি মার্ক ক্রিয়েট করতে পারবেন, তখন আসবে অ্যাঞ্জেল ইনভেস্টর। অ্যাঞ্জেল ইনভেস্টরকে আপনি গিয়ে বুঝাবেন যে আপনি আপনার দোকানটা কিভাবে শুরু করছেন, কিভাবে এটাকে গ্রো করছেন, এবং কিভাবে এটাকে আরো গ্রো করা যায়, আরো স্কেল করা যায়। তখন আপনি অ্যাঞ্জেল ইনভেস্টরের কাছ থেকে আরো টাকা নেবেন। ধরেন আপনি একজন অ্যাঞ্জেল ইনভেস্টরের কাছ থেকে আরো 30 লাখ টাকা নিলেন। সো প্রথম লেকচারে কিন্তু আমরা ব্যালেন্স শিট দেখার চেষ্টা করছি যে কিভাবে আপনি যখন নিজের পকেট থেকে শুধুমাত্র ইনভেস্ট করেন তখন ব্যালেন্স শিট কেমন হবে, আপনি যখন সিড ইনভেস্ট নেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কাছ থেকে টাকা নেন তখন ব্যালেন্স শিট কেমন হবে, আপনি যখন এঞ্জেল ইনভেস্টরের কাছ থেকে টাকা নেন তখন ব্যালেন্স শিট কেমন হবে, এটা কিন্তু সেইভাবেই ক্রিয়েট করতে পারেন। সো এইখানে আরেকটা ব্যাপার আসে যে এন্টার এ নিউ মার্কেট। এটা কিন্তু ঢাকার নিউ মার্কেট না, এটা হচ্ছে আপনি উত্তরায় ছিলেন, আপনি এখন শাহবাগে আপনার একটা ব্রাঞ্চ খুলতে যাচ্ছেন। সো এটাই হচ্ছে এন্টার এ নিউ মার্কেট, তখন আপনার অ্যাঞ্জেল ইনভেস্টরের দরকার হবে। এখন আসি ভেঞ্চার ক্যাপিটাল, মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখন আপনার দরকার র্যাপিড গ্রোথ। আপনি উত্তরার ব্রাঞ্চও আপনার খুব ভালো চলতেছে, আপনার শাহবাগের ব্রাঞ্চও খুব ভালো চলতেছে, এখন আপনি আপনার র্যাপিড গ্রোথ দরকার। আপনি দুইটা জায়গায় টেস্ট করছেন এবং দুইটা জায়গায় আপনি সফল, এখন আপনার র্যাপিড গ্রোথ দরকার। আর আপনার ব্র্যান্ডিং দরকার। এতদিন মোটামুটি ব্র্যান্ডিং হয়েছে, বাট এখন আপনার ফুল স্কেলে ব্র্যান্ডিং দরকার। যে আপনি যাচ্ছেন এখন দুইটা থেকে মোটামুটি 5-6টা দোকান খোলার জন্য, 5 থেকে 6টা দোকান খোলার জন্য, ঢাকার সবচেয়ে ভালো ভালো জায়গাগুলোতে দোকান খোলার জন্য। আপনি এখন বনশ্রীতে ব্রাঞ্চ খুলতে যাচ্ছেন, আপনি মিরপুরে ব্রাঞ্চ খুলতে যাচ্ছেন, আপনি বনানীতে ব্রাঞ্চ খুলতে যাচ্ছেন, আপনি গুলশানে ব্রাঞ্চ খুলতে যাচ্ছেন। সো এখন আপনার র্যাপিড গ্রোথ দরকার। আপনি 5 থেকে 6টা দোকান, 5 থেকে 6টা লোকেশনে খুলতে যাচ্ছেন, এখন আপনার কিন্তু অনেক টাকা দরকার, কারণ আপনি ভালো ভালো জায়গায় ব্রাঞ্চ খুলতে যাচ্ছেন। আপনি বনানী, ধানমন্ডি, গুলশানে আপনি আপনার ব্রাঞ্চ খুলতে যাচ্ছেন। সো এখন কিন্তু আপনার মোটামুটি অনেক টাকার প্রয়োজন। সো এখন আপনার ডাইরেক্ট 3 থেকে 4 কোটি টাকার প্রয়োজন। সো এইটা আপনাকে কিন্তু এই সিড বা অ্যাঞ্জেল ইনভেস্টর আপনাকে এই টাকা দিয়ে হেল্প করতে পারবে না। একটা জিনিস মনে রাখবেন, আপনি যে প্রত্যেকবার ইনভেস্টরের কাছে যাচ্ছেন আপনি কিন্তু কিছু কিছু করে শেয়ার তাদেরকে দিচ্ছেন। ধরেন এই 20 লাখ টাকা দিয়ে যখন শুরু করছিলেন 100% শেয়ার আপনার ছিল। আমি একটু নিজে দেখানোর চেষ্টা করি। আপনি যখন 20 লক্ষ টাকা দিয়ে শুরু করছিলেন 100% শেয়ার ছিল আপনার হাতে। আপনি আরো 10 লক্ষ টাকা নিয়েছেন সিড ইনভেস্টরের কাছ থেকে, ধরেন তাকে আপনি 5% শেয়ার দিচ্ছেন, কারণ সে স্লিপিং পার্টনার, তাদের কোনো কাজ নাই, কাজ আপনি করছেন, আপনি সিইও, আপনি নিজে ইনভেস্ট করছেন। তারপরে আরো মোটামুটি 30 লক্ষ টাকা নিয়েছেন আপনি অ্যাঞ্জেল ইনভেস্টরের কাছ থেকে। এখন আমরা ব্যবসা মোটামুটি পরিণত। সো অ্যাঞ্জেল ইনভেস্টরকে দিয়েছেন আপনি ধরেন 8%। আপনি এখন ভেঞ্চার ক্যাপিটালের কাছ থেকে ধরেন 4 কোটি টাকা তুলবেন, 4 কোটি টাকা তুলবেন। একেও কিন্তু আপনার শেয়ার দিতে হবে। ধরেন আপনি ভেঞ্চার ক্যাপিটাল দিলেন 20% শেয়ার, আপনার শেয়ার কিন্তু আস্তে আস্তে ডাইলুট হইতেছে। 5, 8, 13 আর 20, 23% শেয়ার কিন্তু এখন আপনার ডাইলুট হয়ে গেছে। মানে এখন আপনার শেয়ার আছে
77%। বুঝতেছেন আমরা কোথায় যাচ্ছি? শেয়ার মার্কেটে যখন যাব তখন কিন্তু এইভাবে শেয়ার ডাইলুট হয়ে থাকবে, এবং তখন এদের সাথে যে আপনি চুক্তি করছেন, এরা কিন্তু আপনার সাথে আপনাকে যখন টাকা দিচ্ছে তখন কিন্তু চুক্তি করছে যে যখন আপনি নেক্সট কারো কাছ থেকে টাকা তুলতে যাবেন তখন সে তার শেয়ার ডাইলুট করবে এত পার্সেন্ট। ধরেন সিড ইনভেস্টর আপনাকে বলছে যে আপনি যখন অ্যাঞ্জেল ইনভেস্টরের কাছ থেকে টাকা তুলতে যাবেন তখন সিড ইনভেস্টর তার এই 5% থেকে 2% শেয়ার ডাইলুট করবে। সো আপনি চাইলে কিন্তু আপনার শেয়ার থেকে তাকে সমস্ত শেয়ার দিতে পারবেন না এই অ্যাঞ্জেল ইনভেস্টরকে। এইখানে কিন্তু সিড ইনভেস্টর চাইলে সিড ইনভেস্টরও কিছুটা কিছু শেয়ার এই অ্যাঞ্জেল ইনভেস্টরের কাছে ডাইলুট করতে পারে। যে অ্যাঞ্জেল ইনভেস্টর যে 8% শেয়ার, এখানে সিড ইনভেস্টর 2%, আর বাকি 6% আপনার শেয়ার। এইভাবে আপনি যখন প্রত্যেকটা রাউন্ড রেজ করতে যাচ্ছেন, ধরেন এইখানে অ্যাঞ্জেল ইনভেস্টর বললো যে আপনি যখন ভেঞ্চার ক্যাপিটালের কাছে যাবেন অ্যাঞ্জেল ইনভেস্টর তার হাফ শেয়ার ডাইলুট করবে। তো ভেঞ্চার ক্যাপিটাল যখন 20% শেয়ার নিল, অ্যাঞ্জেল ইনভেস্টর তখন তার 4% শেয়ার ভেঞ্চার ক্যাপিটালের কাছে সেল করে দিল। এইভাবে আপনার সাথে চুক্তিপত্রে লেখা থাকবে যে যখন আপনি নেক্সট আপনি ফান্ডিং রেজ করতে যাবেন তখন আপনার কোম্পানি যে আগে ফান্ড করেছে সে তার কিছু শেয়ার ডাইলুট করবে। এইভাবে প্রত্যেকেই স্লোলি স্লোলি এক্সিট নেওয়ার চেষ্টা করবে। আর আইপিও বা শেয়ার মার্কেটে যখন কোনো কোম্পানি লিস্টেড হয় তখন এই যে সিড ইনভেস্টর, এঞ্জেল ইনভেস্টর, ভেঞ্চার ক্যাপিটাল এরা আস্তে আস্তে এক্সিট নেওয়ার চেষ্টা করে। ওকে, সো ভেঞ্চার ক্যাপিটাল কি করবে এখন আপনাকে? ভেঞ্চার ক্যাপিটাল শুধু আপনাকে টাকা দিবে না, বুঝেন, আপনি যখন অ্যাঞ্জেলের কাছে চলে আসছেন এরা কিন্তু আপনাকে দুই ভাবে হেল্প করে। একটা অ্যাঞ্জেল ইনভেস্টর আপনাকে দুই ভাবে হেল্প করে। টাকা তো অবশ্যই দেয়, সাথে এরা কি দেয়? কানেকশনস। কানেকশনস দেয়। একটা অ্যাঞ্জেল ইনভেস্টর অনেকের সাথে কানেক্টেড থাকে, সে তার কানেকশনস গুলো আপনাকে দিয়ে আপনার যখন পরবর্তী ফান্ড রেজের জন্য তারা আপনাকে হেল্প করে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনাকে তার তার যে কানেকশনস গুলো আছে, একটা অ্যাঞ্জেল ইনভেস্টরের যে পরিচিত আরো বড় বড় লোকজন আছে তাদের মাধ্যমে তারা আপনাকে হেল্প করে। কানেকশন শুধু কিন্তু ফান্ডিং তোলার জন্য হেল্প করে ব্যাপারটা এরকম না, তারা আপনার কোম্পানির গ্রোথের জন্য হেল্প করে। ধরেন আপনি যখন অ্যাঞ্জেল ইনভেস্টরের কাছে গিয়েছেন, আপনি যাচ্ছিলেন শাহবাগে একটা রেস্টুরেন্ট ওপেন করতে। সো অ্যাঞ্জেল ইনভেস্টর শাহবাগে আপনার ভালো একটা লোকেশনে দোকান নিতে সাহায্য করতে পারে, কারণ তার কানেকশনস আছে। তো এইভাবে তারা টাকার সাথে আপনাকে কানেকশনস দিয়ে হেল্প করে। তো ভেঞ্চার ক্যাপিটালের কাছে আপনি যখন যাবেন তখন আপনি অনেক বেশি কানেকশনস পাবেন। তো ভেঞ্চার ক্যাপিটালের কাছে ভেঞ্চার ক্যাপিটাল আপনাকে এক ভেঞ্চার থেকে আরেক ভেঞ্চার, আরেক ভেঞ্চার থেকে আরেক ভেঞ্চার, সে আপনাকে র্যাপিড গ্রোথের জন্য অনেকভাবে হেল্প করবে। একজন ভেঞ্চার ক্যাপিটাল একটা ভেঞ্চার ক্যাপিটালের কাছে কিন্তু অনেক ধরনের ব্যাপার থাকে। ভেঞ্চার আপনাকে টাকা দিবে, আপনার ব্র্যান্ডিং এ হেল্প করবে। কারণ আপনি যখন একটা ভেঞ্চার ক্যাপিটালের কাছে যাবেন তার কিন্তু সে আরো ডিফারেন্ট ব্যবসার সাথে ইনভলভ, তার আরো অনেক বড় বড় ব্যবসার সাথে ব্যবসায় তার ফান্ডিং করা আছে, সে তাদের সাথে আপনাকে কোলাবোরেশন করাই দিতে পারবে, আপনাকে কলাপ করাতে পারবে। সে আপনার ব্র্যান্ডিং এ হেল্প করবে, তার কাছে হয়তো বা অনেক ভালো মার্কেটিং এর লোক আছে, বা তার যেহেতু মানে অনেক অনেক আহ, ব্যবসা আছে, বিভিন্ন ব্যবসায় আপনার ধরেন তার বিভিন্ন শপিং মলে ইনভেস্ট করা আছে, ওই শপিং মলে সে আপনাকে দোকান নিতে সাহায্য করতে পারে, ওই শপিং মলে সে আপনার পোস্টার বা সে আপনাকে বিভিন্নভাবে মার্কেটিং এ হেল্প করতে পারে। সো ভেঞ্চার ক্যাপিটাল আপনাকে নানান ভাবে হেল্প করবে, কিন্তু ভেঞ্চার ক্যাপিটাল কিন্তু আপনার ব্যবসার উপরে একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করবে। কারণ সে যেহেতু আপনাকে হেল্প করতে, সে তো শুধু শুধু হেল্প করতে হয় না, তার একমাত্র উদ্দেশ্য আপনার
কোম্পানির ভ্যালু বৃদ্ধি করা। কোম্পানির ভ্যালু বৃদ্ধি করলে কি হবে, আপনি যখন নেক্সট ফান্ড ইনক্রিজ করতে যাবেন, এটা হোক আইপিওর মাধ্যমে হোক অন্য কোনো ইনস্টিটিউশনাল ইনভেস্টরের মাধ্যমে, এই ভেঞ্চার ক্যাপিটাল যে আপনার কাছ থেকে 20% নিচে, এর 10% কিন্তু সে এখানে ডাইলুট করার চেষ্টা করবে। সো সে যদি 4 কোটি টাকা দিয়ে 20% নেয়, সে চেষ্টা করবে নেক্সট যদি আপনি 4 কোটি টাকা তুলতে যান, তখন যেন আপনি মাত্র 10% ডাইলুট করুন, মাত্র আপনার 10% ডাইলুট হয়, মানে আপনার কোম্পানির ভ্যালু বৃদ্ধি হইল। সে চেষ্টা করে আপনাকে একটা বেটার ভ্যালু দেওয়ার জন্য। সো ভেঞ্চার ক্যাপিটাল কিন্তু আপনাকে নানানভাবে হেল্প করবে এবং আপনার কোম্পানির উপরে একটু আধিপত্য বিস্তারের চেষ্টা করবে। বুঝতেছেন ফান্ডিং গেম কি হবে? আস্তে 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 যত বেশি টাকার কাছে আপনি যাচ্ছেন, তত আপনার কোম্পানির উপরে আপনার কন্ট্রোল কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। ওকে, সো নেক্সট আমরা চলে আসতেছি, এখন আমাদের কিন্তু আইপিও সময় হয়ে গেছে। সো আইপিও নিয়ে আমরা পুরো একটা আমাদের লেকচার থাকবেন, আমরা নেক্সট লেকচারে আমরা আইপিও নিয়ে ফুল কভার করব, কারণ আমরা যদি স্টক মার্কেটে আস্তে আস্তে আমরা ইনভলভ হচ্ছি, আমাদের এই আইপিওটা আমাদের জন্য অনেক জরুরি একটা ব্যাপার। কারণ স্টক মার্কেটে দুই ভাবে আমরা বিজনেস করতে পারি, বা স্টক মার্কেটে দুই ধরনের ব্যাপার আছে। একটা হচ্ছে সেকেন্ডারি, একটা হচ্ছে প্রাইমারি মার্কেট, আর একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। সো এর জন্য আইপিও প্রসেসটা নিয়ে আমাদের ফুল একটা লেকচার আমরা কভার করব। সেখানে আমরা আইপিওতে যেতে হলে একটা কোম্পানির কি কি ব্যাপার, কি কি শর্ত পূরণ করতে হয়, আইপিওতে কে কে অংশগ্রহণ করে, কিভাবে আইপিও প্রসেসটা চলে। সো আইপিওর ফুল প্রসেস আমরা আমাদের নেক্সট লেকচারে কভার করব। কিন্তু আরেকটা ব্যাপার আমরা এই লেকচারে কভার করব, সেটা হচ্ছে আমি প্রথমে বলছিলাম যে আইপিওর মাধ্যমে কি করে, আইপিও বা স্টক মার্কেটে আসলে কি হয়, যে মানুষের কাছ থেকে ফান্ডিং তোলা হয়, সাধারণ মানুষ ফান্ড করে, সাধারণ মানুষ ফান্ড করে, বাট একটা রেগুলেশনের মধ্যে। সো একটা রেগুলেটরি বডি থাকে, এগুলো নিয়েও আমরা নেক্সট লেকচারগুলোতে আলাপ করব। সেই রেগুলেটরি বডি একটা কোম্পানিকে রেগুলেট করে এবং এইখানে সাধারণ মানুষ ফান্ড করে। কিন্তু রেগুলেটরি বডি থাকে না এমন একটা জায়গায় সাধারণ মানুষ ফান্ড করে, এটাকে বলে ক্রাউড ফান্ডিং। এটাকে বলে ক্রাউড ফান্ডিং। সো এই নাম থেকে আপনারা বুঝতে পারছেন যে ক্রাউড ফান্ডিং জিনিসটা কি। মানে ক্রাউড, এইখানেও সাধারণ মানুষ ফান্ড করে, সাধারণ মানুষ ফান্ড করে, কিন্তু কোনো রেগুলেটরি বডি থাকে না। একটা কোম্পানি নর্মালি 50 জনের কাছ থেকে ফান্ডিং, 50 জনের কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে ধরেন যে 2 লক্ষ টাকা করে নিয়ে 1 কোটি টাকার একটা ফান্ড ম্যানেজ করলো তার কোম্পানি রান করার জন্য, এবং এটা ডিট তারা করবে, তারা বিভিন্ন কাগজপত্রের মাধ্যমে ডিট করবে, কিন্তু কোনো রেগুলেটরি বডি থাকবে না এই কোম্পানিকে রেগুলেশনের মধ্যে রাখার জন্য। সো এটা হচ্ছে ক্রাউড ফান্ডিং। সো এটাও ফান্ডিং গেমের একটা অংশ, বাট এটা আসলে ওই কর্পোরেট স্ট্রাকচারের মধ্যে পড়ে না, এটা কর্পোরেট স্ট্রাকচার একটু বাইরে চলে আসে। দ্যাটস ওয়াই এটা আমি আপনাদের একটু আলাদাভাবে বললাম। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের লেকচার। এরপরের লেকচারে আমরা আইপিও প্রসেস সম্পর্কে একদম ফুল ধারণা নেওয়ার চেষ্টা করব। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।